হ্যালো ফ্রেন্ডস, 5 মিনিট স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। দৈনন্দিন জীবনে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি এক অপরের সাথে ভাষার মাধ্যমে। এই ভাষা বা কথার ব্যবহার আমরা করতে গিয়ে বা বলতে গিয়ে আমাদেরকে ঘটনা বা কাল নির্দেশ করতে হয়। অর্থাৎ যখন আমরা কোনো কথা বলি তখন আমাদেরকে কাল বা ঘটনা সম্পর্কে বলে দিতে হয় যে সেই ঘটনাটা আগে ঘটেছে কিংবা ভবিষ্যতে ঘটবে বা বর্তমানে ঘটে। এই কালকেই ইংরেজিতে টেন্স বলা হয়। টেন্স হচ্ছে কি ইংরেজি ভাষার প্রাণ বা আত্মা, দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার প্রাণ বা আত্মা টেন্সকেই বলা হয়। তো চলুন টেন্স সম্পর্কে শুরু করা যাক আর বেশি দেরি না করে। টেন্স টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকেই টেন্স বলে, অর্থাৎ ক্রিয়াটি কোন সময় অনুষ্ঠিত হয় বা সম্পাদিত হয় তা প্রকাশ করাই হলো টেন্সের কাজ। টেন্সকে সময়ের সাপেক্ষে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই প্রত্যেকটা টেন্সকে অর্থাৎ এই 3টা টেন্সকেই আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে: সিম্পল বা ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল বা ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান এবং পারফেক্ট মানে পুরাঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। আজকে আমরা শুরু করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কালকে নিয়ে। সাধারণ বর্তমান কাল কাকে বলে? বর্তমানে কোনো কাজ সাধারণভাবে ঘটে বা নিত্য আভাস বোঝালে সাধারণ বর্তমান কাল হয় বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অন্তর্গত 3 রকমের ভার্ব থাকে। সেই 3টা ভার্ব কি কি না, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং ডুইং ভার্ব। টু বি ভার্ব 3টা, এম, ইজ এবং আর, এবং হ্যাভ ভার্ব 2টা, হ্যাভ, হ্যাজ এবং ডুইং ভার্ব বা অ্যাকশনমূলক ক্রিয়া। অর্থাৎ ক্রিয়ার দ্বারা যখন কোনো কাজ সংঘটিত হয় সেই ক্ষেত্রে কিন্তু ডুইং ভার্ব হয়। তো টু বি ভার্ব, এম, ইজ, আর এগুলো আমরা বাক্যের মাধ্যমে প্রয়োগ করে শিখব, এবং তার আগে কয়েকটা জিনিস আমরা বলে নিই যেগুলো না হলে ইংরেজি টেন্স শিখতে গেলে খুবই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সেগুলো কি কি না, পার্সন অফ প্রোনাউন্স। পার্সন অফ প্রোনাউন্স বা পুরুষ যেটাকে আমরা বাংলাতে বলে থাকি। এই পার্সন অফ প্রোনাউন্স 3 রকমের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ অর্থাৎ আমি পক্ষ বাংলাতে, যেমন আমি, আমরা। আই মানে আমি, উই মানে আমরা। আই সিঙ্গুলার নাম্বার এবং উই প্লুরাল নাম্বার। তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ অর্থাৎ তুমি, তুমি পক্ষ। ইউ অর্থাৎ তুমি, ইওর তোমার বা তোমাদের। এই ইউটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে একই। এরপরে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সে পক্ষ। তাই হি, সি, হি বলতে পুরুষদেরকে বোঝায় সে, এবং সি বলতে স্ত্রীদেরকে বোঝায় সে। হিজ, হার ইত্যাদি এগুলো সিঙ্গুলার নাম্বার। এবং প্লুরাল কি, দেম অর্থাৎ তাদেরকে, দেয়ার তাদের ইত্যাদি। এই 3 রকমের পুরুষ বা পার্সন আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা আবার টু বি ভার্বে ফিরে যাই। টু বি ভার্ব কটা বলেছিলাম? এম, ইজ, আর। তো এম, ইজ, আর কোনটা কোথায় ব্যবহৃত হয়? এম ব্যবহৃত হয় শুধুমাত্র আয়ের পরে এম বসে, বাকি অন্য কোনো জায়গায় কিন্তু এম ব্যবহৃত হয় না। ইজ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয় এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহৃত হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইউ অর্থাৎ ইউ মানে তুমি বা তোমরা, ইউ শব্দটা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয়ই হয়ে থাকে। তো ইউর ক্ষেত্রে আর ব্যবহৃত হয়, চাই সেটা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এরপরে এটাকে আমি বাক্যে ইউজ করে বলি। আমি হয় একজন ছাত্র, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বি ভার্বের একটা উদাহরণ দিলাম। আমি হয় একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। প্রথমে আমরা এবারে গঠনটা সম্পর্কে জেনে নিই। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্বটার গঠনটা কীরকম হয়। প্রথমে সাবজেক্ট বা কর্তাকে লিখতে হয়, তারপরে বি ভার্ব দিতে হয়, তারপরে
অবজেক্ট বা কর্মকে লিখতে হয়। তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে বি ভার্ব হয় এম, এবং তারপরে ছাত্র যেটা ছিল আমার কর্ম সেটা বসবে। অর্থাৎ প্রথমে আই, তারপরে এম, তারপরে স্টুডেন্ট, এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এবারে হ্যাভ ভার্বের উদাহরণ জেনে নিই। অর্থাৎ ক্রিয়ার অন্তর্গত কোনো কিছু, কর্তার অন্তর্গত কোনো কিছু থাকা বোঝাবে, সেটাকে আমরা কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করে থাকি। যেমন ধরুন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তো প্রথমে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় না, সাবজেক্ট বা কর্তাকে লিখতে হয়, তারপরে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ লিখতে হয়, তারপরে আমাদেরকে কর্ম বা বাক্যের অন্যান্য বাকি যে অংশগুলি আছে সেগুলো আমাদেরকে লিখতে হয়। তো এই হ্যাভ এবং হ্যাজ দুটা যে হ্যাভ ভার্ব আছে, এগুলো কোথায় কোনটা ব্যবহৃত সেটা সম্পর্কে একটু বলে নিই। যে কোনগুলোর পরে হ্যাভ বসে আর কোনগুলোর পরে হ্যাজ বসে। আইয়ের পরে হ্যাভ বসে, ইউর পরে হ্যাভ বসে, উইয়ের পরে হ্যাভ, দে এর পরে হ্যাভ, বাকি সব কিছুতে হ্যাজ ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, রাম হ্যাজ ইত্যাদি। এরপরে আমরা এটাকে বাক্যেতে, এরপরে আমরা ডুইং ভার্ব সম্পর্কে বলি। ডুইং ভার্ব বা অ্যাকশনমূলক ক্রিয়া, অর্থাৎ যেটা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যতি রেখেই সাধারণ বর্তমানকাল হয়। অর্থাৎ কর্তাকে সেইখানে কিন্তু কোনো কিছু করতে হয়। যেমন ধরুন আমি খেলি বা আমি বই পড়ি, আই রিড, আই প্লে ইত্যাদি, এগুলো সব ডুইং ভার্বের অন্তর্গত। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলাম। ধরুন আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেজ। এখানে দেখুন পার্থক্যটা, আমি খেলি যখন বললাম তখন আই প্লে বললাম, কিন্তু যখন বললাম হি, সে খেলে, তখন বললাম হি প্লেজ। সেক্ষেত্রে দেখুন ক্রিয়ার পরে কিন্তু এস যোগ হচ্ছে, এম ইজ আরও হচ্ছে না, আর হ্যাভ হ্যাজও বলছি না আমি, কারণ এখানে কর্তা আমি নিজে কোনো কিছু করছি। এবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে কি না ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডুইং ভার্বের যেগুলো আমরা উদাহরণগুলো দিলাম, সেই রকম কথা সেইগুলোকে যদি এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করি, তাহলে কিভাবে করবে এবার শুনে নিই। আমি হয় একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি নয় একজন ছাত্র, আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র, এম আই এ স্টুডেন্ট। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পেলাম বি ভার্বের পরে নট বসাতে হবে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্বকে সাবজেক্ট বা কর্তার আগে বসাতে হবে। অনুরূপভাবে হ্যাভ ভার্বে উদাহরণটা যেটা বলেছিলাম, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এটা যদি আমি নেগেটিভ সেন্টেন্সে বলি, আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম নেই। আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম নেই। এটা যদি আমি প্রশ্নবাচক বাক্যে বলি, তখন আমাকে বলতে হবে হ্যাভ আই এ পেন, আমার কি একটি কলম আছে। হ্যাভ আই এ পেন, আমার কি একটি কলম আছে। এবারে দেখুন ডুইং ভার্বের ক্ষেত্রে আমি খেলি, আই প্লে, বা সে খেলে, হি প্লেস। এটা যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে করি, আমি খেলি না, আই ডু নট প্লে। এখানে কিন্তু অ্যাম ইজ আর বা হ্যাভ হ্যাজের কোনো কিছু ব্যবহার হচ্ছে না, আই ডু নট প্লে। এবারে যদি বলি আমি কি খেলি, তখন আমাকে বলতে হবে ডু আই প্লে, ডু আই প্লে। সে খেলে, হি প্লেজ, সে খেলে না, হি ডাজ নট প্লে, হি ডাজ নট প্লে। অর্থাৎ ডুয়ের সাথে আমাদেরকে ইএস যোগ করে ডাজ লিখতে হচ্ছে। তার কারণটা না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। সে কি খেলা করে, এই কথাটাকে যদি বলি তখন আমাদেরকে বলতে হবে ডাজ হি প্লে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ডু নট বসে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডুটা সাবজেক্টের আগে বসে। তাহলে আমরা সহজেই শিখে নিতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে চলুন আমরা শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। এই ঘটমান বর্তমানকাল কাকে বলে? বর্তমানে কোনো ক্রিয়া ঘটিতেছে বোঝাইলে পুরো ঘটমান বর্তমানকাল। চিনিবার উপায়টা কি এবং স্ট্রাকচারটা কি বলে নি। ঘটমান বর্তমানকালে বাংলায় ক্রিয়াপদের শেষে তেছো, তেছি, তেছেন ইত্যাদি থাকে, এবং এর স্ট্রাকচারটা হলো প্রথমে কর্তা, তারপরে কর্তা অনুযায়ী এম, ইজ, আর বসে, এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়, তারপরে বাক্যের অন্যান্য অংশ কর্ম ইত্যাদি বাকি যেগুলি থাকে সেগুলা বসে। যেমন আমি পড়িতেছি, আই অ্যাম রিডিং। সে পড়িতেছে, হি ইজ রিডিং। সে পড়িতেছে না, হি ইজ নট রিডিং।
সে কি পড়িতেছে? ইজ হি রিডিং? তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলাম যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এম ইজ আর, এবং তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। এরপর আমরা শুরু করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল। পুরাঘটিত বর্তমানকাল কাকে বলে? কোনো ক্রিয়া বর্তমানে ঘটেছে কিন্তু তার ফল এখনও বাকি আছে, এই রকম বোঝালে কিন্তু পুরাঘটিত বর্তমানকাল হয়। উদাহরণ দিয়ে বললেই বুঝতে পেরে যাবেন। ধরুন যেমন আমি বললাম মেয়েটি স্কুলে গেছে, অর্থাৎ মেয়েটি স্কুলে গেছে কিন্তু সে এখনও ফিরে আসে নাই, অর্থাৎ ক্রিয়াটি ঘটেছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এই রকম বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায়টা কি এবং গঠনটা কি বলে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা চিনতে পারি বাংলায় ক্রিয়াপদের শেষে অন্ত্যেস্তয় একার ছ, অন্ত্যেস্তয় একার ছয় একের আছে, অন্ত্যেস্তয় একার ছয় রস্যই আছি, অন্ত্যেস্তয় একার ছয় একের দন্তের নয় আছেন ইত্যাদি দেখতে পাই, ইত্যাদির ব্যবহার হয়। এই টেন্সের গঠন সম্পর্কে বলে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে লিখতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পারফেক্ট ফর্ম আমাদেরকে লিখতে হবে, এবং তারপরে বাক্যের অন্যান্য অংশটুকু আমাদেরকে লিখে ফেলতে হবে। যেমন আমি একটি কলম কিনেছি, আই হ্যাভ বট এ পেন, আই হ্যাভ বট এ পেন। তো প্রথমে আমি হলাম এখানে কর্তা, আমার ইংরেজি হচ্ছে আই, তারপরে আমাকে এখানে কি লিখতে হবে না, আমাকে হ্যাভ লিখতে হবে, যেহেতু আয়ের পরে হ্যাভ বসে হ্যাজ বসে না। তারপরে বট লিখলাম, কিনা এখানে ভার্ব, ওই কিনা কথাটাকে কিন্তু আমাকে পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে, অর্থাৎ বাই বট বট তিনটা ফর্ম আছে এই ক্রিয়াটির, এবং শেষ ফর্মটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেই ক্ষেত্রে আমাকে বটটা লিখতে হবে, আই হ্যাভ বট এ পেন, আমি একটি কলম কিনে আছি। এরপরে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল। পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল কাকে বলে? কোনো ক্রিয়া অতীতে অনেক দিন থেকে ঘটে আসছে এবং বর্তমানেও সেটা অনবরত ঘটে চলেছে, 5 বছর 10 বছর ধরে কোনো ক্রিয়া ঘটছে, অনবরত ঘটে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল হয়। যেমন ধরুন যদি বলি আমরা এই গ্রামে 5 বছর ধরিয়া বাস করিতেছি, 5 বছর ধরিয়া বাস করিতেছি মানে কি আমি অনেক দিন আগে থেকেই অনেক অতীত থেকেই বাস করে আসছি এবং এখনও বাস করছি, অর্থাৎ ঘটমানের যে দীর্ঘ পর্যায় সেই ক্ষেত্রে কিন্তু পুরা ঘটিত ঘটমান বর্তমানকালের ব্যবহার আমরা করি। তো এই টেন্সের গঠন সম্পর্কে দেখে নেওয়া যাক। এই টেন্সের গঠন হচ্ছে প্রথমে আমাকে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসাতে হয়, এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এবং তারপরে হইতে থেকে বোঝাইলে পারা ফ্রম এবং জন্য বোঝাইতে ফর ব্যবহৃত হয়, তারপরে বাক্যের বাকিটুকু অংশ লিখতে হয়। তো উদাহরণটা আমি দিয়েছিলাম আমরা এই গ্রামে 5 বছর বাস করিতেছি, এইটাকে যদি ইংলিশে আমাদের লিখি তাহলে আমাকে লিখতে হবে আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফ্রম 5 ইয়ার্স, আই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফ্রম 5 ইয়ার্স। তো এই ভিডিওটা হলো আমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্সের 4টা ভাগে আমি বলেছি, এই নেক্সট পার্টে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।